জেনারেল সায়েন্সের অন্তর্গত ফিজিক্সের যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। তো প্রথমে আমরা জানব মহাকর্ষ বল কি। যে বল দ্বারা মহাজাগতিক বস্তুগুলো একে অপরকে আকর্ষণ করে তাকে আমরা বলি মহাকর্ষ বল। এই প্রসঙ্গে আমাদের জানতে হবে অভিকর্ষ বল কি। পৃথিবী তার আশেপাশের বস্তুগুলোকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে আমরা বলি অভিকর্ষজ বল। এরপর আমরা জানব নিউটনের মহাকর্ষীয় সূত্র। আমরা বললাম মহাজাগতিক বস্তুগুলো একে অপরকে আকর্ষণ করে, তো এই আকর্ষণ বলের পরিমাণ কি তা নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে জানা যায়। নিউটনের মহাকর্ষীয় সূত্রানুসারে যদি দুটো মহাকর্ষীয় বস্তু, একটার ভর m1 এবং অপরটার ভর m2 হয় এবং তাদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব যদি r হয়, তাহলে m1 এবং m2 বস্তু কণার মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বল হবে F সমানুপাতিক ওই বস্তু কণা দুটির ভরের গুণফল এবং ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটাকে তুলতে চাই তাহলে আমরা কি করব না, একটা ধ্রুবক দিয়ে গুণ করব। এই ধ্রুবকটাকে আমরা g লিখছি। এই ধ্রুবকটিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। SI পদ্ধতিতে এই ধ্রুবকের মান হচ্ছে 6.67 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। এই মহাকর্ষীয় ধ্রুবকটিকে সার্বজনীন ধ্রুবক বলা হয়। এরপর আমরা জানব বস্তুর ভর ও ভার বা ওজন নিয়ে। প্রথমে জানব বস্তুর ভর কি। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে আমরা সেটাকেই বস্তুর ভর বলে থাকি। এর SI পদ্ধতিতে এককটি হচ্ছে কিগ্রা বা কিলোগ্রাম। এটি একটি স্কেলার রাশি। এরপর আমরা জানব ভার বা ওজন সম্পর্কে, যাকে ইংরেজিতে বলা হয় ওয়েট। পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকেই বলা হয় বস্তুটার ভার বা ওজন। যেহেতু এটা একটা বল তাই এর একককে আমরা নিউটন লিখতে পারি SI পদ্ধতিতে। এছাড়াও এর অন্য একটি একক হচ্ছে কিগ্রা ভার। এর যেহেতু মান এবং দিক রয়েছে তাই এটাকে আমরা ভেক্টর রাশি বলে থাকি। এখন যদি আমরা ভর এবং ভারের মধ্যে সম্পর্ক বুঝতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমে অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে জানতে হবে। তাই আমরা প্রথমে অভিকর্ষজ ত্বরণ কি জেনে নিই। ধরো পৃথিবী পৃষ্ঠ এইটা, ওপর থেকে একটা বস্তু অবাধে পড়ছে, তাহলে কি দেখতে পাবো না, বস্তুটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হয়। এই ত্বরণটাকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ।
এই ত্বরণের মান কি আমরা জি দিয়ে প্রকাশ করি। এসআই পদ্ধতিতে এই জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সিজিএস পদ্ধতিতে 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা অভিকর্ষীয় ত্বরণ সম্পর্কে জানলাম, যাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এবার আমরা তাহলে বুঝতে পারবো ভর এবং ভারের মধ্যে সম্পর্ক কি। দেখো, ভার বা ওজন সমান বস্তুর ভর গুণিতক অভিকর্ষীয় ত্বরণ। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তিত হয়, তাই ভার বা ওজনও পরিবর্তিত হয়, কিন্তু বস্তুর ভর কখনো পরিবর্তিত হয় না। বিভিন্ন স্থানে ভর সর্বদা অপরিবর্তিত থাকে। আমি বলেছিলাম পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন অভিকর্ষীয় ত্বরণ দেখা যায় এবং তার ফলে বিভিন্ন স্থানে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। এখন আমরা দেখব পৃথিবীর বিভিন্ন স্থানে কি কি কারণে অভিকর্ষীয় ত্বরণের মান পরিবর্তিত হয়। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব উচ্চতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষীয় ত্বরণ কিভাবে পরিবর্তিত হয়। দেখো, ধরো এটা পৃথিবী পৃষ্ঠ, এটা পৃথিবী পৃষ্ঠ। এর থেকে এইচ উচ্চতায় আমি ধরে নিচ্ছি অভিকর্ষীয় ত্বরণ জিএইচ এবং এই পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ জি। তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে জি এইচ সমান জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আরকে আমরা ব্যাসার্ধ বলছি, পৃথিবীর ব্যাসার্ধ বলে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণ থেকে যতই ভূপৃষ্ঠ থেকে ওপরে যাওয়া যায়, অর্থাৎ উচ্চতা যতই বৃদ্ধি পায়, ততই অভিকর্ষীয় ত্বরণের মান হ্রাস পায়। যেহেতু অভিকর্ষীয় ত্বরণ এর সঙ্গে বস্তুর ওজনের সমানুপাতিক সম্পর্ক রয়েছে, তাই যতই অভিকর্ষীয় ত্বরণ হ্রাস পায়, বস্তুর ওজনও হ্রাস পায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। এরপর আমরা বোঝার চেষ্টা করব গভীরতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষীয় ত্বরণ কীভাবে পরিবর্তিত হয়। এই ছবিটা থেকেই বোঝার চেষ্টা করি। ধরো এবার আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে ডি গভীরতায় যাচ্ছি, পৃথিবী পৃষ্ঠ থেকে ডি গভীরতায় যাচ্ছি, যেখানে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ জি এবং ডি গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে জি ডি। তাহলে জি এবং জি ডি এর মধ্যে সম্পর্ক হচ্ছে জি ডি সমান জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, যেখানে আর স্বাভাবিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ। এই সমীকরণ থেকেও আমরা খুব সহজেই বলতে পারি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই গভীরে যাওয়া যায়, ততই অভিকর্ষীয় ত্বরণের মান হ্রাস পায়। যেহেতু অভিকর্ষীয় ত্বরণ এবং ওজনের মধ্যে সমানুপাতিক সম্পর্ক রয়েছে, তাই বলতে পারি পৃথিবী পৃষ্ঠ থেকে যতই গভীরে যাওয়া যায়, ততই বস্তুর ওজনও হ্রাস পায়। এরপর আমরা জানব পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে অভিকর্ষীয় ত্বরণ কীভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ বস্তুর ওজন কীভাবে পরিবর্তিত হয়।
ধরো পৃথিবীর কোনো একটা স্থানের অক্ষাংশ থিটা, ওই স্থানের যদি অভিকর্ষীয় ত্বরণকে আমরা জি থিটা দ্বারা লিখি এবং মেরুতে যদি অভিকর্ষীয় ত্বরণ জিপি হয়, পি ফর পোলার, তাহলে জি থিটা এবং জিপি এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ওমেগা স্কোয়ার আর কোস স্কোয়ার থিটা। তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে জি থিটা সমান জিপি মাইনাস ওমেগা স্কোয়ার আর কোস স্কোয়ার থিটা। এখান থেকেও খুব সহজে আমরা বলতে পারি যে বিভিন্ন স্থানে বা বিভিন্ন অক্ষাংশে অভিকর্ষীয় ত্বরণের মানও পরিবর্তিত হয়। আমি লিখে দিই, এখানে থিটা হচ্ছে পৃথিবীর অক্ষাংশ, পৃথিবীর কোনো স্থানের অক্ষাংশ, এবং ওমেগা এটা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ। এই সমীকরণ থেকে খুব সহজেই বোঝা যায় যে আমরা যতই মেরু থেকে নিরক্ষরেখার দিকে আসতে থাকি ততই জি এর মান কমতে থাকে, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের মান ততই কমতে থাকে। এটা আসলে কমতে থাকে পৃথিবীর ঘূর্ণনের কারণে। পৃথিবীর ঘূর্ণনের কারণে যে বহির্মুখে একটা বল তৈরি হয় সেটাই আসলে এই ওজনকে হ্রাস করে দেয়। এরপর আমরা জানব ভারশূন্য অবস্থা কী। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে অথবা পৃথিবীর কেন্দ্রে অথবা কৃত্রিম উপগ্রহে মহাকাশচারীদের মনে হয় তারা ভারশূন্য অবস্থায় রয়েছে, অর্থাৎ এই অবস্থায় ওজন শূন্য হয়। এটাকেই বলা হয় ভারশূন্য অবস্থা। তাহলে কী কী অবস্থা আমি লিখে দিই, অবাধে পতনশীল বস্তুর পৃথিবীর কেন্দ্রে কৃত্রিম উপগ্রহে ভারশূন্য অবস্থা তৈরি হয়। ঠিক আছে, এবার আমরা জানব কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট সম্পর্কে। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট কি? যোগাযোগ ব্যবস্থা, আবহাওয়ার পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে তথ্য পাওয়ার জন্য আমরা কি করি না, মহাকাশে বিভিন্ন যান পাঠিয়ে দিই এবং সেই যানগুলো পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে। এদেরকেই বলা হয় কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। এই কৃত্রিম উপগ্রহর একটা উদাহরণ হচ্ছে আমাদের দেশেরই পাঠানো আর্যভট্ট স্যাটেলাইট। এই কৃত্রিম উপগ্রহ যে বেগ নিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে সেটাকে বলা হয় ওর প্রদক্ষিণ বেগ। এই প্রদক্ষিণ বেগ এর মান হচ্ছে √g/r, যেখানে জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ এবং আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই সূত্রটা কখন প্রযোজ্য না, যখন কোনো একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর খুব নিকট থেকে প্রদক্ষিণ করে। একই রকমভাবে
প্রদক্ষিণ কালের সূত্র হচ্ছে টি সমান 2π√r/g। এটা হচ্ছে ওই কৃত্রিম উপগ্রহটা যে সময়কালে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। এরপর আমরা জানব ভূসমলয় উপগ্রহ সম্পর্কে। ভূসমলয় উপগ্রহ আসলে এক ধরনেরই কৃত্রিম উপগ্রহ। এই ভূসমলয় উপগ্রহটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। এই জিও স্টেশনারি স্যাটেলাইটের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত, এই জিও স্টেশনারি স্যাটেলাইট কী করে না, পৃথিবীকে নিরক্ষীয় তল বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে। যেহেতু এর প্রদক্ষিণকাল পৃথিবীর আবর্তনকালেরই সমান, তাই এটা সবসময় আমাদের মাথার উপর স্থির বলে মনে হয়। আর এর বৈশিষ্ট্য কি না, এটা পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে স্থাপন করা হয়। তো এগুলো হচ্ছে ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য। এরপর আমরা জানব মুক্তিবেগ কী। দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে অথবা কোনো কৃত্রিম উপগ্রহ বা গ্রহের পৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগ নিয়ে কোনো বস্তুকে যদি আমরা ছুঁড়ে দিই, তাহলে যদি বস্তুটা ওর অভিকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যায় এবং আর যদি না ফিরে আসে, তাহলে সেই ন্যূনতম বেগকে আমরা বলি মুক্তিবেগ। পৃথিবীর ক্ষেত্রে এই মুক্তিবেগের মানকে আমরা এই সূত্র দ্বারা প্রকাশ করে থাকি। ভি, মুক্তিবেগকে যেহেতু এসকেপ ভেলোসিটি বলে তাই এসকেপ লিখছি, ভি এসকেপ সমান √2gr। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং জি হচ্ছে পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ। আমরা এটাকে গণনা করে দেখাতে পারি যে পৃথিবীর এই মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিমি পার সেকেন্ড। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা 11.2 কিমি পার সেকেন্ডে ওপর দিকে ছুঁড়ে দিই, তাহলে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না। একই রকমভাবে চাঁদের ক্ষেত্রেও দেখানো যায় এই মুক্তিবেগের মান হচ্ছে 2.4 কিমি পার সেকেন্ড। এভাবে তাহলে আমরা একে একে কৃত্রিম উপগ্রহ সম্পর্কে জানলাম, ভূসমলয় উপগ্রহ সম্পর্কে জানলাম এবং মুক্তিবেগ সম্পর্কে জানলাম। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই থাক। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই এডুকেশনাল চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো। থ্যাংক ইউ।